সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনবিসি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ট্রান্সফার টক্স। আজ 30 তারিখ এবং কাল 31 তারিখ আমাদের ট্রান্সফার উইন্ডোর লাস্ট ডেট। উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু কালকে শেষ হয়ে যাবে এবং তারপরে ক্লাবগুলোর ব্যস্ততা চরমে রয়েছে। প্লেয়ার রিক্রুট করতে হবে এবং অবশ্যই কাল থেকে কিন্তু আইএসএলও রিজিউম হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্লাবের ব্যস্ততা তুঙ্গে থাকলেও কোথাও মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফ্যান্স দে আর নট হ্যাপি, কারণ তাদের ক্লাব আপাতত খুব একটা মুভমেন্টের রাস্তাতে নেই। এবং এখানেই কোথাও ফ্যানেদের একটা বিরাট বড় প্রশ্ন যে আদেও কিছু হবে তো, আদেও কিছু আসছে তো। ইস্টবেঙ্গলে অবশ্যই বোরহা হেরেরা বেরিয়ে গেছে, তার পরিবর্তে একটা রিপ্লেসমেন্ট আসছে, কিন্তু মোহনবাগান সেখানে তো খুব বেশি কিছু শোনা যাচ্ছে না। বাট যা কিছু শোনা যাচ্ছে, যা কিছু রিউমারের ঢাকঢোল পেটানো হচ্ছে, জোর করে করে খাওয়ানো হচ্ছে, সব কিছু নিয়েই কথা বলবো। শুরু করব ভিডিওটা, প্রথমেই কিন্তু বলবো দুজন ইন্ডিয়ান প্লেয়ারের কথা। একদিকে অবশ্যই ব্রাইস মিরান্ডা, তার কিন্তু একটা লোন মুভ এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স থেকে পাঞ্জাব এফসিতে কমপ্লিট হয়ে গেছে। এবং দেখো, ব্রাইস একটা ফিউচার প্রসপেক্ট আমাদের দেশে, লেফট উইংয়ে যথেষ্ট ভালো একটা প্লেয়ার, কিন্তু কেরালাতে এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, তো সেখানে খুব একটা তার চান্স হচ্ছে না। দেখা যাক যে লোন ডিলটা তার জন্য কতটা ভালো মেসেজ বয়ে আনে, এবং অবশ্যই তার মেডিকেল ক্লিয়ারেন্স হয়ে গেলে ডিলটা কিন্তু ডান হয়ে যাবে এবং তাকে বাই অপশনও কিন্তু ক্লজের মধ্যে পাঞ্জাব এফসি রেখেছে। তো কোথাও সে যদি এমপ্রেস করতে পারে কোচকে, ম্যানেজমেন্টকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ব্রাইসকে তারা পার্মানেন্টলি মুভ করে নিতে পারবে। এটা ব্রাইসের জন্য ভালো হবে, বাট তাকে পারফরমেন্স করে দেখাতে হবে। এশিয়ান গেমসে কিন্তু আমরা ব্রাইসকে অসাধারণ খেলতে দেখেছিলাম, তো তার মধ্যে প্রসপেক্ট রয়েছে, তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, বাট সেটাকে মাঠের মধ্যে এবার রিফ্লেক্ট করার সময় এসেছে। দ্বিতীয় প্লেয়ার কিন্তু অবশ্যই নিম দর্জি তামাং, যাকে নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম, এবং একটা ক্লাবের নামের সাথেই কিন্তু তার একটা গুঞ্জন ছিল, সেটা হচ্ছে এফসি গোয়া, যে এফসি গোয়াতেই নিম দর্জি জয়েন করতে পারে। এবং তার কারণটাও বলেছিলাম যে সন্দেশ ঝিঙ্গানের যে আপাতত অ্যাবসেন্স একটা তৈরি হচ্ছে, সন্দেশ ঝিঙ্গানের যে না থাকার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই রাস্তা ধরেই নিম দর্জি কিন্তু গোয়াতে সই করতে পারে। এটা নিমের জন্য ভালো, এটা গোয়ার জন্য ভালো। শর্ট টার্মে একটা ডিল হবে এবং নিম দর্জি এমন একটা প্লেয়ার যে অবশ্যই এমন একটা আইএসএল ক্লাব খুঁজবে যেখানে সে ফার্স্ট চয়েস ডিফেন্ডার হবে উইথ অ্যানাদার ফরেন ডিফেন্ডার। এবং এটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য ভালো। আগামী দিনে নিমকে যদি কোনোভাবে এই কোচ হোক, পরবর্তী ক্ষেত্রে নতুন কোচ হোক কনসিডার করে, কারণ জাস্ট 28 বছর বয়স, তো হিউজ একটা কেরিয়ার তারও কিন্তু পড়ে রয়েছে আগামী 4-5 বছর অবধি। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ডিলটা ভালো ডিল হলো। কিন্তু একদিকে আমাদের জন্য একটা খুব খারাপ খবর, সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গানের ক্ষেত্রে এফসি গোয়া যে ক্লাব স্টেটমেন্ট জারি করেছে, সেখানে তারা জানিয়েছে যে আপাতত তার যে নি ইঞ্জুরি, সেটার জন্য কিন্তু তাকে আপাতত রেস্টে থাকতে হয়। বাট কত দিনের জন্য, কত সপ্তাহের জন্য বা কত মাসের জন্য মেনশন করা হয়নি। অনেকেই এখান থেকে ধরে নিচ্ছে, আমি যেটা আগেও বলেছিলাম যে রিপোর্ট ছিল, যে পুরো যে রিমেনিং সিজন রয়েছে সেই সিজন থেকে রুল আউট হয়ে যাওয়ার চান্স রয়েছে। হাতে সিজন আমাদের খুব বেশি দিন পড়ে নেই, 2.5 মাসের মতো ব্যাপার। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের 14 তারিখে লিগ স্টেজ শেষ হয়ে যাচ্ছে এবং তারপর নকআউট মোটামুটি ধরে নাও 3 মাসেরই ব্যাপার। তো তার মধ্যে আমাদের লিগ কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু আরও একটা মেন প্রবলেম হবে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের 4টে ম্যাচ রয়েছে। আফগানিস্তানের সাথে 2টো ম্যাচ, কাতার কুয়েতের সাথে আরও 2টো ম্যাচ। তো কোথাও সেখানে একটা বিগ ফ্যাক্টর সন্দেশের না থাকাটা হয়ে যাবে। আমরা এশিয়ান কাপে আনোয়ার আলীকে খুব বাজেভাবে মিস করেছি, জিকসনকে খুব বাজেভাবে মিস করেছি। তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসে যদি সন্দেশকে খুব বাজেভাবে মিস করতে হয়, সেটা আমাদের জন্য ভীষণভাবে একটা বড় ব্লো নিয়ে আসছে। কিন্তু নিম দর্জির এই যে সিগনেচারটা, যেটা খেল নামের তরফ থেকে আপাতত এক্সক্লুসিভলি শেয়ার করে দেওয়া হয়েছে, সেটা আপাতত সিলমোহর পড়ে গেছে যে হ্যাঁ, শর্ট টার্ম ডিলে কিন্তু নিম দর্জি এফসি গোয়াতে মানোলো মার্কোয়েজ রোকার কোচিংয়ে জয়েন করতে যাচ্ছে। নেক্সট অবশ্যই বলতে হয় হিতেশ শর্মার কথা, কারণ হিতেশ শর্মাও কিন্তু একইভাবে হায়দ্রাবাদ এফসি থেকে ফ্রিতে বেরিয়ে গেছে। তারও এনওসি ডান হয়ে গেছিলো এবং ওড়িশা এফসিতে তার 2.5 বছরের চুক্তি রেডি ছিল। সেটা কিন্তু ওড়িশা এফসি আজকে অফিসিয়ালি সন্ধ্যেবেলায় অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে। তো হিতেশের জন্য আবারও একটা নতুন স্টার্ট, আবারও একটা নতুন আইএসএল ক্লাবে তাকে আমরা খেলতে দেখবো। দেখা যাক হিতেশের জন্য এই জার্নিটা কতটা ভালো হয়। সরাসরি প্রথমবার এএফসি কাপেও তাকে আমরা খেলতে দেখবো এবং সের্জিও লোবেরা কীভাবে হিতেশকে ইউজ করবেন, কোন পজিশনে, কতটা রোল তিনি দেবেন, কতটা ওয়ার্কলোড তার উপরে থাকবে, সবটাই কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু মাঝ মাঠে যথেষ্ট ভিড় রয়েছে। পুইটিয়া অসাধারণ খেলছে, লেনি রয়েছে, প্রিন্সটন রয়েছে, থৈওয়া রয়েছে, হিতেশ জয়েন করলো। তো প্যাকড রয়েছে মাঝমাঠ, অপশন কোথাও বেশি থাকা মানে কিন্তু টিমের মধ্যে ব্যালেন্স খোঁজার রাস্তা কোচের হাতে অনেক বেশি করে থাকে। এরপরে যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে 3 জানুয়ারি কিন্তু স্পেন থেকে রিপোর্ট বেরিয়েছিল যে ইকার গোরেক্সোনা, প্রাক্তন এফসি গোয়ার প্লেয়ার, অসাধারণ সিজন গিয়েছিল গতবার। নোয়া অ্যান্ড ইকারের যে জুটি ধামাল মাচিয়ে রেখে দিয়েছিল, ওরা ওভারঅল কিছু করতে পারেনি ঠিক কথা, বাট এই জুটিটা অসাধারণ খেলেছিল, যে কোনো অপোনেন্টের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। তো সেই ইকার গোরেক্সোনা আবারও ইন্ডিয়াতে ফিরছে, আইএসএলের একটা ক্লাবের সাথে তার কিন্তু কথাবার্তা শুরু হয়েছে। এবং তখন থেকে একটা গুঞ্জন শুরু হয় যে ইস্টবেঙ্গল না কেরালা ব্লাস্টার্স না এখানে তোমার এফসি গোয়া কারা নিচ্ছে, কারণ প্রত্যেকটা টিমে কিন্তু এরকম একটা প্লেয়ার দরকার ছিল। বাট এই মুহূর্তে যেটা আজকে বিকালে খেল নামের তরফ থেকে অফিসিয়ালি ব্রেক করে জানিয়ে দেওয়া হয়েছে যে অন্য কোথাও না,
ইকার গোয়ারেক্সোনা কিন্তু ফিরছে মুম্বাই সিটি এফসিতে এবং মুম্বাই সিটি এফসি তাকে সই করাচ্ছে, অ্যাডভান্স স্টেজের নেগোসিয়েশন রয়েছে। তো এটা একটা ভালো ইনক্লুশন হলো। গ্রেগ স্টুয়ার্ট বেরিয়ে গিয়েছিলো, আমরা কালকেই আপডেট পেয়েছিলাম যে নাসরুল খায়াতি বেরিয়ে যাচ্ছে। এই যে ক্রিয়েটিভ প্লেয়ারদের না থাকা, সেই জায়গাটা কিন্তু মুম্বাই ফ্যানেদেরকে বা কোথাও আমাদেরকেও একটু হলেও নাড়িয়েছিল যে কেন এত ভালো প্লেয়ার বেরিয়ে যাচ্ছে এইবার আইএসএল থেকে। তো যেমন বেরিয়েই যাচ্ছে তেমন ভালো প্লেয়ার কিন্তু আবারও ফিরেও আসছে, এটা একটা বড় ব্যাপার। এবং ইকার গোয়ারেক্সোনা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, সেকেন্ডারি স্ট্রাইকারে খেলতে পারে এবং অবশ্যই একটা বড় ইনক্লুশন কিন্তু মুম্বাইয়ের নিরিখে হলো, এটা বলে দেওয়া যেতে পারে। না এরপরে যদি লাস্ট কথা বলি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে, তাহলে শুরুতে ইস্টবেঙ্গলের ব্যাপার। সকাল সকাল কিন্তু বর্তমান থেকে একটা আপডেট বেরিয়ে আসে, যেটা দেখে ইস্টবেঙ্গল ফ্যান তাদের কিন্তু জাস্ট মাথা ঘুরে যায় যে ইয়াগো ফালকিউ সিলভার ডিল কিন্তু এই মুহূর্তে ক্যান্সেলড। তার যে ফিটনেস ইস্যু রয়েছে সেই ফিটনেস ইস্যুতেই কিন্তু তার এই ডিলটা ক্যান্সেল হচ্ছে, তার সিগনেচারটা কিন্তু ফাইনালি হচ্ছে না। এবং সেই জায়গাতে শুধুমাত্র ভিক্টর ভাসকুয়েজ সেই কিন্তু আসছে বোরহা হেরেরাকে রিপ্লেস করতে। এবার দেখো, বোরহা হেরেরা বেরিয়ে যাওয়াটা নিয়ে নানা মত রয়েছে। এক পক্ষ মনে করছে যে বোরহাকে যেভাবে কার্লোস কুয়াদ্রাত অ্যাকচুয়ালি ইউজ করতে চাইছিলেন সেটা বোরহা হয়তো ডেলিভারি করতে পারছিল না, বা বোরহা হয়তো সেইভাবে নিজেকে সেই পজিশনে ফিক্সড করতে পারছিল না। সেখানে একটা ওই ব্যাপারটা ক্যাটালিস্টের কাজ করেছে যে বোরহার গোয়াতে লোনে যাওয়াটা এবং নতুন প্লেয়ার আসাটা। আবার দুতরফে কিছু সমর্থক মনে করছেন বা একটা পক্ষ বড় পক্ষ মনে করছেন যে এই যে ডার্বির আগে বা আইএসএল রিজিউম হওয়ার আগে বোরহা তার চলে যাওয়াটা বা তাকে ছেড়ে দেওয়াটা এটা কিন্তু কস্টলি হতে পারে। কারণ বোরহা টিমের সাথে মানিয়ে নিয়েছিল, কোথাও ভালো খেলছিল এবং যা ওয়ার্কলোডও নিচ্ছিল, রাতারাতি একটা প্লেয়ার এসে কিন্তু সেটা নেওয়াটা খুব টাফ ব্যাপার। তো এখানে ঠিক আছে, এই ওপিনিয়ন তো থাকা খুব ভালো, কারণ এটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। কিন্তু যেটা ব্যাপার যে ইয়াগো ফালকিউ সিলভা তার না আসাটা এটা একটা বড় ব্লো ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য। কিন্তু হ্যাঁ দেখো, যে প্লেয়ারের ইঞ্জুরি রয়েছে, যে প্লেয়ার অলরেডি ইঞ্জুরি থেকে 100% রিকভার না, তো তার পেছনে ইনভেস্ট করে কিছু লাভ নেই, সেটা কিন্তু ইনভেস্টমেন্টটা লস হবে। তো শুধুমাত্র সেই প্লেয়ারটার নাম ধামের ভিত্তিতেই আসবে, আর কিছু কাজ করতে পারবে না। এবং অবশ্যই ভিক্টরের যে সিগনেচারটা এটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো হতে চলেছে, এইটুকু বলে দেওয়া যেতে পারে। অ্যান্ড লাস্ট অবশ্যই শেষ করবো মোহনবাগানের ব্যাপার দিয়ে, কারণ মোহনবাগানের না দুটো ব্যাপার রয়েছে, না কোনো ট্রান্সফার রিলেটেড না। এক হচ্ছে যে প্লেয়ার আসবে এরকম একটা গুঞ্জন কিন্তু কাল থেকেই সেট হয়ে রয়েছে, একজন ফরেন প্লেয়ার আসবে, কিন্তু আসবে কার পরিবর্তে এটা কেউ ঠিক করতে পারছে না। এটা ঠিক করতে না পেরে কী করছে, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা প্লেয়ারের বেরিয়ে যাওয়ার রিউমার সামনে নিয়ে আসা হচ্ছে। দেখো, হুগো বুমোর রিউমার নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আই এম জাস্ট টায়ার্ড অফ ইট। সেই 18 মার্চে মোহনবাগান যখন আইএসএল কাপ জিতেছিল তার পরের দিন থেকে কেন হুগো বুমোকে এত আর্লি তুলে নেওয়া হয়েছিল, সেই প্রতিবাদে হুগো বুমো দল ছাড়বে স্টোরি এখান থেকে শুরু হয়েছিল, সেটা এখনও অবধি 30 জানুয়ারি অবধি চলছে। দ্বিতীয় হচ্ছে যে ব্র্যান্ডন হামিল, তাকে নিয়ে একটা রুমার ওঠে যে ইন্দোনেশিয়ার একটা ক্লাবে তার এই মুহূর্তে যোগাযোগ প্রায় তৈরি হয়েছে, অলমোস্ট সে ক্লাব ছেড়ে দিচ্ছে, ইন্দোনেশিয়ার ক্লাবে জয়েন করবে, তার পরিবর্তে একটা প্লেয়ার আসবে। সেদিনও বলেছিলাম যে শোনা যাচ্ছে অনেক কিছুই, বাট কতটা ঠিক ভুল হবে সেটা পরের ব্যাপার। কারণ মোটামুটি ব্র্যান্ডন হামিল যা পারফরমেন্স করেছে, তাকে পারফরমেন্স গ্রাউন্ডে তো ছেড়ে দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়নি যে খুব খারাপ কিছু করেছে। এই ব্র্যান্ডন হামিলও মনে করে দেখো যে খুব ভাইটাল ম্যাচও কিন্তু গোল করেছে বা সেই জায়গাতে কিন্তু টিমকে বাঁচিয়েছে। তো তাকে রাতারাতি ছেড়ে দেওয়া, কি গ্রাউন্ডে ছাড়বে, দ্যাটস আ বিগ থিং। এবং ইন্দোনেশিয়ার কোনো ক্লাবের অফার কিন্তু ব্র্যান্ডন হামিলের কাছে আসেনি। মোটামুটি ব্র্যান্ডন হামিল যে স্ট্যাচারের প্লেয়ার, সেখানে সে ইন্দোনেশিয়া মুভ করবে এটা তখনও বিশ্বাস হয়নি। এরপর যে প্লেয়ারকে নিয়ে আজকে আবার গুঞ্জন শুরু হয়েছে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। বাট দিমিত্রি পেত্রাতসের কিন্তু এখনও অবধি বড় চুক্তি রয়েছে, সেই চুক্তি কমপ্লিট করেই দিমি পেত্রাতস কিন্তু মোহনবাগানের পরবর্তী সিদ্ধান্ত নেবে যে থাকবে কি চলে যাবে, না অন্য কোনো যা ডিসিশন হবে সেটা পরে হবে। বাট এই জিনিসগুলোর একটাও কিন্তু হচ্ছে না, যেটা মেন ব্যাপার যে প্রথম থেকে যে প্লেয়ারের বেরিয়ে যাওয়ার চান্স সব থেকে হাই ছিল, যার পারফরমেন্স নিয়ে কোচ, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ সেইভাবে কেউই হ্যাপি থাকতে পারেনি, ফ্যানরা তো আরও বেশি রেগেছিল, হি ইজ নান আদার দ্যান আর্মান্দো সাদিকো। এই মুহূর্তে যেটা রিপোর্ট, যেটা স্পেন থেকেই কিন্তু ব্রেকিং হয়ে বেরিয়েছে, যে আর্মান্দো সাদিকোকে আপাতত ফেরাতে চাইছে স্প্যানিশ 3rd ডিভিশনের ক্লাব মালাগা সিএফ। এবং একটা সময় মালাগা কিন্তু রেগুলার বেসিসে লা লিগাতে খেলতো, ইস্কোর মতো প্লেয়ার এই মালাগা থেকেই কিন্তু রিয়েল মাদ্রিদে রেকর্ড অ্যামাউন্টে তখন জয়েন হয়েছিল মালাগার নিরিখে। তো কোথাও সেই মালাগা আপাতত গত সিজনে কিন্তু রেলিগেটেড হয়ে চলে গেছে 3rd ডিভিশনে। তো সেই ক্লাব আপাতত আর্মান্দো সাদিকোকে ফেরাতে চাইছে, এবং তার সাথে আর্মান্দো সাদিকো সেও কিন্তু প্রায় আবারও ইউরোপে ফিরে যাওয়ার মতো একটা মনস্থির করে ফেলেছে। এবং আজকের যে ট্রেনিং সেশন ছিল, সেই ট্রেনিং সেশনে আর্মান্দো সাদিকো সম্ভবত ট্রেনিং সেশন কিন্তু জয়েন করেনি,
তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে এত কিছু প্লেয়ারের তো গুঞ্জন চললো সকালে বিকালে রাতে দুপুরে করে, বাট যেটা মেন আসল প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, হি ইজ নান আদার দেন আরমান্দো সাদিকুকে বের করেই হয়তো নতুন প্লেয়ার মোহনবাগান সই করাতে চলেছে। তবে অবশ্যই এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে রিউমার একদিকে থাকে, অফিসিয়াল কনফার্মেশন অন্যদিকে থাকে। যতক্ষণ না অফিসিয়ালি কনফার্মড হয়েছে, যতক্ষণ না অফিসিয়ালি কোনো টপ লেভেল অথেন্টিক জায়গা থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি রিউমার স্তরেই ব্যাপারটাকে রাখো। তবে নতুন প্লেয়ার কে আসছে সে পজিশন আমরা হয়তো জানি যে সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার আসছে, বাট কে আসছে এখনও অবধি কিন্তু রিভিল্ড হয়নি বা তার নাম কিন্তু লিকড হয়নি। বা এমনও হতে পারে যে এর আগে আমরা যে সমস্ত নাম নিয়ে আলোচনা করেছি তার মধ্যে হয়তো কেউ হয়ে গেল, তো দেখা যাক সেটা কে হয়। তবে আরমান্দো সাদিকুর যে পারফরমেন্স তাকে বের করে দিতে পারে তার কিন্তু আভাস আমরা আগে থেকেই পাচ্ছিলাম, সেটা এই মুহূর্তে কনফার্মড হয়ে গেল। সো যাই হোক, এটা তোমাদের কেমন লাগলো, কী কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।